আজকের ভিডিওটিতে আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব, যেটা হলো আপনার প্রতিচ্ছবি অথবা ভাবমূর্তি সম্পর্কে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, প্রতিচ্ছবি বা ভাবমূর্তি সেটা আবার কি? তবে বলে রাখি, তার অর্থ হলো আপনি নিজে জানেন মানুষ হিসেবে আপনি কেমন, অর্থাৎ আপনি কেমন স্বভাব, আচরণ, শিক্ষা, সংস্কার এবং মানসিকতাযুক্ত। হয়তো আপনার মাতা পিতা, স্ত্রী, সন্তান, ভাই বোন, পরিবারের অন্যান্য কিছু সদস্যরা এবং খুবই নিকটস্থ আত্মীয় স্বজন বা বন্ধুরাও আপনার এই সকল বিষয়ে জ্ঞাত। কিন্তু আপনার কি কখনো জানতে ইচ্ছা করে যে আপনার কাছের সম্পর্কগুলো বা নিকটস্থ সম্পর্কগুলো বাদ বাকি সমাজের লোকজন, সে আপনার কর্মক্ষেত্রের লোকজন হোক বা প্রতিবেশী, আপনার প্রতিদ্বন্দ্বী হোক বা কাস্টমার, তারা আপনার বিষয়ে ঠিক কীরকম চিন্তাভাবনা রেখে চলে? অর্থাৎ এক কথায় বলতে গেলে সমাজের সাধারণ লোকজনের কাছে আপনার ব্যক্তিত্ব, আপনার মান সম্মান, আপনার প্রভাব, ক্ষমতা, আপনার সাফল্য কতটা গুরুত্ব রাখে। সাধারণ মানুষের মধ্যে আপনার কী ধরনের প্রতিচ্ছবি উঠে আসছে বা উঠে আসতে পারে তার পূর্বাভাস আমরা অবশ্যই পেতে পারি। তো চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়েই একটা ছোট্ট প্রারম্ভিক আলোচনা শুরু করা যাক। নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার। অ্যাস্ট্রোজ্ঞান শুভঙ্করের আরও একটি নতুন বিষয়ের আলোচনায় আপনাকে জানাই স্বাগত। জ্যোতিষশাস্ত্র মানে শুধুমাত্র ভাগ্য গণনাই নয়, জ্যোতিষশাস্ত্র মানে জীবন দর্শন। জ্যোতিষশাস্ত্র মানে কেবল বাহ্যিক দৃষ্টি প্রয়োগই নয়, বরং আন্তরিক দৃষ্টির প্রয়োগ। অর্থাৎ সেই জাতকের মনের ভাব, মানসিকতা, উদ্দেশ্য, গুরুজনদের কাছ থেকে লাভ করা শিক্ষা, সংস্কার প্রভৃতি বিষয়গুলো একজন অভিজ্ঞ পারদর্শী জ্যোতিষী কিন্তু সহজেই দেখে নিতে পারেন। সেই জন্যই যখন কোনো জাতক তার কোনো নির্দিষ্ট সমস্যা নিয়ে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে উপস্থিত হন, তখন সেই জ্যোতিষীও ওপর না দেখে তার অন্তর্নিহিত কারণ বা রুট কজ পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন। এটাই হলো একজন অভিজ্ঞ পারদর্শী জ্যোতিষীর পরিচয়। ধরুন কোনো জাতক তার উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারছে না কেন, সেই বিষয়ে জানতে এসেছেন। তবে প্রথমেই একজন অভিজ্ঞ জ্যোতিষী তার দ্বিতীয়, একাদশ, দ্বাদশ ভাবপতি এবং বৃহস্পতি প্রভৃতিকে দেখার সঙ্গে সঙ্গে তার অর্থ অপচয়ের মূল কারণটা খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি অর্থ অপচয়ের মূল কারণটা খুঁজে পাওয়া যায় যে সেই জাতক কুসঙ্গে আবদ্ধ হয়ে পড়েছে এবং বর্তমানে অর্থ উপার্জন করলেও তার সেই কুসঙ্গের কারণে সঞ্চয় করতে পারছেন না, তবে দ্বিতীয়, একাদশ, দ্বাদশ, বৃহস্পতি এই সব বাদ দিয়ে সেই রুট কজের ট্রিটমেন্ট আগে করা উচিত। তাহলেই দেখবেন সেই জাতক কুসঙ্গ ত্যাগ করেছে এবং তার সেভিংসও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। চলে আসি আজকের মূল আলোচ্য বিষয়ে। সমাজে আপনার প্রতিচ্ছবি বা ভাবমূর্তি ঠিক কীরকম হবে সেটা দেখার জন্য একটি বিশেষ পদ্ধতি জ্যোতিষশাস্ত্রে রয়েছে। আমরা অনেকেই জানি আমাদের জন্মছকে মাত্র একটি লগ্নই থাকে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে একাধিক প্রকারের লগ্নের কথা এবং ব্যবহার পাওয়া যায়। যেমন ইন্দু লগ্ন, ঠিক সেই রকমই সমাজে আপনার প্রতিচ্ছবি বা ভাবমূর্তি ঠিক কীরকম সেটা দেখার জন্য একটি বিশেষ লগ্ন আরুর লগ্নের কথা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে। আসুন প্রথমেই জেনে নিই এই আরুর লগ্ন ঠিক কিভাবে নির্ণয় করতে হয়। আরুর লগ্ন নির্ণয়ের কোনো আলাদা বিশেষ পদ্ধতি নেই, আপনার জন্মছক বা D1 চার্ট থেকেই এটা নির্ণয় করা হয়। আসুন জেনে নিই এর নির্ণয় পদ্ধতি। জ্যোতিষশাস্ত্রে আরুর লগ্ন নির্ণয়ের দুটি পদ্ধতি রয়েছে, একটি হলো জৈমিনী পদ্ধতি অনুসারে আর দ্বিতীয় পদ্ধতি হলো পরাশরী সিদ্ধান্তের অন্তর্গত লঘু পরাশরী অনুসারে। আসুন প্রথমে আমরা জৈমিনী পদ্ধতি অনুসারে আরুর লগ্ন নির্ণয় করা শিখি। প্রথমে আপনার জন্মকুণ্ডলীর সাধারণ লগ্ন কোনটি সেটা নির্ণয় করুন, এরপর লগ্নপতি গ্রহ কোনটি সেটা নির্ণয় করুন। যেমন এই জন্মকুণ্ডলীর জন্মলগ্ন হলো মেষ এবং লগ্নাধিপতি গ্রহটি হলো মঙ্গল। এবার দেখুন সেই লগ্নপতি গ্রহটা সেই জন্মলগ্ন থেকে কত ঘর বা কত ভাব এগিয়ে অবস্থান করছে। যেমন এই ক্ষেত্রে লগ্নপতি মঙ্গল লগ্নের থেকে তৃতীয় ভাবে অবস্থান করছে। এবার ঠিক তত সংখ্যক ঘর বা ভাব সেই লগ্নপতি গ্রহ থেকে এগিয়ে গেলেই আরুর লগ্ন প্রাপ্ত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে লগ্নপতি মঙ্গল থেকে 3 ঘর বা 3 ভাব এগিয়ে গেলে পড়বে সিংহ রাশি। অর্থাৎ এই চার্টের ক্ষেত্রে আরুর লগ্নটা হবে সিংহ। এবং জন্মছকের বাদবাকি গ্রহগুলো যে রাশিতে অবস্থান করেছিল ঠিক সেই রাশিতেই রিঅ্যারেঞ্জ করে দিলেই আরুর লগ্নসহ জন্মছকটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আসি পরাশরী সিদ্ধান্তে। এখানে মহর্ষি পরাশর দুটি এক্সেপশনাল রুলস নির্ধারণ করেছেন।
মহর্ষি পরাশর বলেছেন, যদি কোনো জন্মছকে আরূঢ় লগ্ন এবং জন্মলগ্ন একই রাশিতে অবস্থান করে, অথবা যদি আরূঢ় লগ্নটি যদি জন্মলগ্নের সপ্তম ভাবস্থ রাশিতে পড়ে, তবে সেই রাশিটিকে আরূঢ় লগ্ন হিসাবে আর গ্রহণ করা যাবে না। তবে সেই ক্ষেত্রে উপায় কি? তিনি বলেছেন, যে রাশিটি আরূঢ় লগ্ন হিসাবে চিহ্নিত হবে, সেই রাশি থেকে তার পরবর্তী দশম রাশিটিতে আরূঢ় লগ্ন অবস্থান করবে। চলুন দুটো উদাহরণের সঙ্গে দেখে নিই। মেষ লগ্নের সাপেক্ষে লগ্নাধিপতি মঙ্গল সপ্তমে তুলা রাশিতে অবস্থান করছে। অতএব তুলা রাশিকে এক ধরে তার পরবর্তী সপ্তম রাশি অর্থাৎ মেষ রাশিতে আরূঢ় লগ্ন অবস্থান করবে। কিন্তু পরাশরী সিদ্ধান্ত অনুসারে তো যদি কোনো জন্মছকে আরূঢ় লগ্ন এবং জন্মলগ্ন একই রাশিতে অবস্থান করে, তবে তাকে তো আর আরূঢ় লগ্ন হিসেবে গ্রহণ করা যাবে না। আর এখানেই আমরা মহর্ষি পরাশরের সূত্রটা অ্যাপ্লাই করব এবং সূত্র অনুসারে প্রাপ্ত আরূঢ় লগ্ন অর্থাৎ মেষ রাশিকে এক ধরে তার পরবর্তী দশম রাশিতে অর্থাৎ মকর রাশিতে আরূঢ় লগ্নকে স্থির করব। এবার আর একটা উদাহরণ দেখা যাক। মিথুন লগ্নের সাপেক্ষে লগ্নপতি বুধ চতুর্থভাবে কন্যা রাশিতে অবস্থান করছে। অতএব কন্যা রাশিকে এক ধরে তার পরবর্তী চতুর্থ রাশি ধনু রাশিতে আরূঢ় লগ্ন অবস্থান হওয়ার কথা। কিন্তু পরাশরী সিদ্ধান্ত বলছে লগ্ন এবং সপ্তম ভাব আরূঢ় লগ্নের জন্য বর্জিত। তাই পরাশরী সিদ্ধান্ত অনুসারে ধনু রাশিকে এক ধরে তার পরবর্তী দশম ভাব বা দশম রাশি অর্থাৎ কন্যা রাশিতে আরূঢ় লগ্নটি অবস্থান করবে। আজকের আলোচনার মাধ্যমে কেবলমাত্র আরূঢ় লগ্ন নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানালাম। পরবর্তী কোনো বড় ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে আরূঢ় লগ্ন থেকে বিচার পদ্ধতির নিয়ম সম্পর্কে কিছু কিছু তথ্য অবশ্যই জানাবো। আজকের আলোচনাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে আমার এই ছোট্ট জ্যোতিষ ফ্যামিলির সদস্য হয়ে যান। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করছি। নমস্কার।